বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। সকলকে আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি ছিলাম এবং আজকে আবার এসেছি তোমাদের মাঝে। আর আমি আশা করি যে তোমরা সকলেই সুস্থ আছো। তো আজকে আমি বাংলা দ্বিতীয়, দশম শ্রেণী বাংলা দ্বিতীয়, নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় বোঝাবো। দ্বিতীয় অধ্যায় বোঝাবো বাংলা দ্বিতীয়। 13 পেজ বের করো, সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। আজকে ধ্বনিতত্ত্ব বোঝাবো। আর এই ধ্বনি বলতে আমরা সাধারণত কি বুঝি? আমরা কোনো কিছুর আওয়াজকে সাধারণত কি বুঝি? ধ্বনি বুঝি, তাই না? আর আমরা এই ধ্বনির একটা আওয়াজ, এর মাধ্যমে আমরা কি বলি? কথা বলি। তো আমরা সেই রকমই আজকে ধ্বনিতত্ত্ব সম্পর্কে আলোচনা করব। আর ধ্বনি আমরা প্রথমেই পড়ে এসেছি স্বরীয় স্বরিয়া, ছোটোবেলা থেকেই আমরা পড়ে এসেছি স্বরীয় স্বরিয়া, হ্রস্বই দীর্ঘই, এগুলো, তাই না? আমরা যখনই কিছু পড়তে শিখেছি, লিখতে শিখেছি, তখনই আমরা এগুলো প্রথমে শিখেছি। তো সেই ধ্বনিতত্ত্ব সম্পর্কে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। তো এখন আমরা দেখি যে ধ্বনি কত প্রকার। ধ্বনি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি স্বরধ্বনি আর একটা হচ্ছে মৌলিক ধ্বনি। আমরা সাধারণত এগুলো অনেক আগে থেকে জানি, সেজন্য আমি বোর্ডে লিখলাম না যে ধ্বনি কোনটা কি। কারণ একটা হচ্ছে মৌলিক ধ্বনি আর একটা হচ্ছে একটা স্বরধ্বনি, আর একটা হচ্ছে একটা মৌলিক ধ্বনি আর একটা হচ্ছে স্বরধ্বনি। আচ্ছা, মৌলিক ধ্বনিটাকে আবার একটু আর কনফিউজ। আচ্ছা, আমরা মৌলিক ধ্বনিগুলোটাকে কয় ভাগে ভাগ করি? দুই ভাগে। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা মৌলিক ধ্বনিটাকে কয় ভাগে ভাগ করতেছি? দুই ভাগে। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখন আমরা স্বরধ্বনি বলতেছি কোনগুলোকে? যেগুলো হচ্ছে স্বরীয় স্বরিয়া, হ্রস্বই দীর্ঘই, এগুলোকে আমরা কি বলতেছি? স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি যেগুলোকে বলতেছি ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, এগুলোকে আমরা কি বলছি? ব্যঞ্জন ধ্বনি বলতেছি। এখন আমরা স্বরধ্বনি। এখন মৌলিক ধ্বনি কয়টি? আমরা আগেই পড়ে এসেছি অষ্টম শ্রেণীতে। মৌলিক ধ্বনি হচ্ছে 60টি। আমরা আগে জানি যে মৌলিক ধ্বনি হচ্ছে কয়টি? 60টি। এখন আমাদের আসতেছে বাংলা বর্ণমালা। এখন বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপটাকে আমরা কি বলতেছি? বর্ণ বলতেছি। যেমন বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হচ্ছে কয়টি? 11টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এখন তোমাদের কাছে যদি কেউ প্রশ্ন করে যে বর্ণমালা কয়টি, আমরা কি বলবো? বর্ণমালা কয়টি? আমরা সচরাচর উত্তর দিয়ে থাকি 50টি। আসলে কি বর্ণমালা 50টি? না, বর্ণমালা হচ্ছে একটি। কারণ অনেকগুলো বর্ণের সমন্বয়ে যেটা গঠিত হয় সেটাকে আমরা কি বলতেছি? বর্ণমালা। তাহলে বর্ণমালা কয়টি? একটি। এখন আমরা আরেকটা আছে যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুইটি, একটি হচ্ছে ও আর একটি হচ্ছে কি ওই, আর একটি হচ্ছে ও। এরপরে আসতেছে কার ও ফলা। কার স্বরধ্বনি সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলতেছি? কার বলতেছি। যদিও আমরা অষ্টম শ্রেণীতে এটা পড়ে এসেছি যে স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলতেছি? কার বলতেছি। কার চিহ্ন কয়টি? 10টি। এবং ফলা, ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলছি? ফলা বলতেছি। আমরা কি বলতেছি? ফলা বলতেছি। তো আমরা এখন জেনে গেলাম যে কার, ফলা। তো কার হচ্ছে কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলছি? কার। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলছি? ফলা। এখন আমাদের যেটা ডিটেলস আলোচনা, আমাদের ধ্বনির মধ্যে রয়েছে কয়টি ধ্বনি? স্পর্শধ্বনি আমাদের মধ্যে কয়টি? 25টি। আমরা জেনে এসেছি যে ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে আমরা কি বলতেছি? স্পর্শধ্বনি। ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে বা ধ্বনিগুলোকে আমরা কি বলতেছি? স্পর্শধ্বনি। এখন এই স্পর্শধ্বনিটাকে আবার কয়েক ভাগে ভাগ করেছে, অনেকভাবে দেখিয়েছে। আমরা সেটাই আজকে আলোচনা করব। এখন আমরা দেখতেছি ক থেকে ম পর্যন্ত আমরা কিন্তু ভাগ করে নিচ্ছি। দেখো, এখন আমরা লিখছি ক, খ, গ, ঘ, তারপর কি ঙ। ক, খ, গ, ঘ, ঙ। তারপরে তারপরে হচ্ছে কি চ, ছ, বর্গীয় জ, তারপরে হচ্ছে ঝ, তারপরে হচ্ছে কি ইয়, তারপরে ট,
ট ঠ ড ঢ মূর্ধন্য। তাহলে দেখো আমরা এরকম করে 5টা স্পর্শ বর্ণকে আমরা ত, এরপরে আসতেছে ত, থ, দ, ধ, দন্তন্য। এরপরে আসতেছে প, ফ, এরপরে আসতেছে প, ফ, ব, ভ, ম। তাহলে আমরা জানলাম, আমরা একটু আগে যেটা আলোচনা করলাম যে ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে আমরা কি বলছি? স্পর্শধ্বনি বলতেছি। এখন এই বর্ণগুলোকে আমরা আবার কি বলতে পারি? যেমন এটাকে ক বর্গীয়, যেহেতু ক সামনে তাই এই পাঁচটাকে আমরা কি বলতে পারি? ক বর্গীয়। তারপর এটা যেহেতু চ সামনে তাহলে আমরা এই পাঁচটাকে কি বলতে পারি? চ বর্গীয়। তারপর যেহেতু এটা ট সামনে সেহেতু আমরা এটাকে বলতেছি কি? ট বর্গীয়। আর এটা ত সামনে তো আমরা এটাকে ত বর্গীয়, আর এটা প সামনে এটা আমরাকে প বর্গীয় বলছি। এখন আমরা আরেকটা বলতেছি যে ক, খ, গ, ঘ, ঙ, এই পাঁচটাকে আমরা কি বলতে পারি? কণ্ঠধ্বনি। এই পাঁচটাকে আমরা কি বলতে পারি? কণ্ঠধ্বনি বা কণ্ঠ বর্ণ। এই পাঁচটাকে আমরা কি বলতে পারি? কণ্ঠধ্বনি। তারপর চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, এটাকে আমরা কি বলতে পারি? তালব্য। তালু ধ্বনি বা তালব্য ধ্বনি আমরা বা তালব্য বর্ণ বলতে পারি। তারপর ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এটাকে আমরা কি বলতে পারি? মূর্ধা বর্ণ বা মূর্ধন্য বর্ণ ধ্বনি বা বর্ণ বলতে পারি। এরপরে আসতেছে ত, থ, দ, ধ, দন্তন্য, এটাকে আমরা কি বলতে পারি? দন্ত বর্ণ। এটাকে আমরা কি বলতে পারি? দন্ত বর্ণ। তারপর প, ফ, ব, ভ, ম, এটাকে আমরা কি বলছি? অষ্টবর্ণ। এটাকে আমরা কি বলছি? অষ্টবর্ণ। তোমাদের সুবিধার্থে তোমরা যদি খাতায় লিখে ফেলো তাহলে কিন্তু তোমরা আরও ভালো করে ডিটেলসটা জেনে নিতে পারবে। আমি আরেকবার বলি, আমরা কিন্তু ভাগ করে নিয়েছি ক, খ, গ, ঘ, ঙ, এটাকে আমরা কি বলছি? কণ্ঠধ্বনি বা কণ্ঠ বর্ণ। তারপরে চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, এটাকে আমরা কি বলতেছি? তালু বা তালব্য ধ্বনি। তারপর ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এটাকে আমরা কি বলতেছি? মূর্ধা বা মূর্ধন্য ধ্বনি বা মূর্ধন্য বর্ণ। তারপর ত, থ, দ, ধ, দন্তন্য, এটাকে আমরা কি বলতেছি? দন্তধ্বনি বা দন্ত বর্ণ। তারপরে ওষ্ঠ, প, ফ, ব, ভ, ম, এটাকে আমরা কি বলতেছি? অষ্টবর্ণ বা অষ্টধ্বনি। এখন আমাদের এটা জানা হয়ে গেল যে আমরা এখন জিজ্ঞাসা করলে বলতে পারবো যে ক হচ্ছে কোন ধ্বনি? কণ্ঠ, তালব্য, তালু, মূর্ধ বা দন্ত না অষ্ট? তাহলে আমাদের উত্তর দিতে সুবিধা হবে যখন আমরা এগুলো জেনে নিব। তা আমরা এখন জানলাম যে কোনগুলো হচ্ছে কণ্ঠ, কোনগুলো তালব্য, কোনগুলো মূর্ধা, কোনগুলো দন্ত, কোনগুলো অষ্ট। আমাদের এগুলো একটু জানা হয়ে গেল, আমাদের এগুলোর ডিটেলস জানা হয়ে গেল। এখন আমরা যেহেতু আরও একটু ডিটেলসে যাব যে কোনগুলোকে কি বলতেছে। আমরা জানি যে অঘোষ ঘোষ বর্ণ, আমরা জানি যে অঘোষ ঘোষ বর্ণ। এখন এই যে স্পর্শধ্বনি বা স্পর্শ বর্ণগুলোর মধ্যে কোনটা অঘোষ কোনটা ঘোষ, আমরা এখন এটা জানব। এখন আমরা যখন দেখব যে অঘোষ ঘোষ, যে প্রথম সারির প্রথম এপাশ থেকে যেগুলো আমি বুঝাতে আর একটু ভালো করে বোঝাচ্ছি, যেগুলো ক ও খ এর নিচে, যেমন যেগুলো চ, ট, ত, প, এগুলো হচ্ছে, আর খ, ছ, ঠ, থ, ফ, এগুলো হচ্ছে অঘোষ বর্ণ। তোমরা যদি লিখে ফেলো টেকনিক করে খেয়াল রাখো যে ক, খ, তারপরে হচ্ছে কি ত, থ, তারপরে হচ্ছে প, ফ, তারপরে হচ্ছে ট, ঠ, তারপরে হচ্ছে ত, থ, এগুলোই হচ্ছে কি অঘোষ। এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি বা অঘোষ বর্ণ। তাহলে আমরা যদি এভাবে খেয়াল রাখি তাহলে আমাদের আরও অনেক সুবিধা হবে। যে আমরা আরেকবার বলি যে ক, খ, তারপরে হচ্ছে প, ফ, তারপরে হচ্ছে চ, ছ, তারপর ট, ঠ, ত, থ,
প ফ এগুলো হচ্ছে অঘোষ বর্ণ। তারপরে যেগুলো বাকিগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলবো? ঘোষ বর্ণ। বাকিগুলোকে আমরা কি বলবো? ঘোষ বর্ণ। বাকিগুলোকে ঘোষ বর্ণ। তার মানে ক, গ, ঘ, ঙ, বর্গীয়, তারপরে হচ্ছে বর্গীয় জ, ঝ, ঞ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দন্তন্য, ব, ভ, ম। তা আমরা যদি অঘোষটা খেয়াল রাখি তাহলে ঘোষটা আমাদের এমনিতেই খেয়াল রাখতেছে। আমরা যখন 25টা স্পর্শ বর্ণ জানবো, তখন আমাদের সুবিধা হবে। যখন আমরা ভালো করে ডিটেলস জানবো তখন আমরা জানতে পারবো যে আমরা যদি অঘোষটা জেনে নেই, যে ক, খ, তারপরে হচ্ছে চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ এগুলো হচ্ছে অঘোষ। তো বাকিগুলো যেগুলো আছে ওগুলো সম্পূর্ণগুলো হচ্ছে কি? ঘোষ বর্ণ। তাহলে আমাদের কি হবে? আরও সুবিধার্থে হবে যে ঘোষ কোনটা অঘোষ কোনটা জানা। এখন আমরা অঘোষকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অল্পপ্রাণ, মহাপ্রাণ। এখন অল্পপ্রাণ কোনটা, মহাপ্রাণ কোনটা? অল্পপ্রাণ যেটা ক এর নিচে যেগুলো আছে ক, চ, ট, ত, প এটা হচ্ছে কি? অল্পপ্রাণ। এটা হচ্ছে কি? অল্পপ্রাণ। আর মহাপ্রাণ হচ্ছে খ, ছ, ঠ, থ, ফ। তা আমরা যেগুলো ক এর নিচে যেগুলো সেগুলোকে আমরা কি বলতেছি? অল্পপ্রাণ। আর যেগুলো হচ্ছে খ এর নিচে সেগুলোকে আমরা কি বলতেছি? মহাপ্রাণ। আমরা যদি একটু টেকনিক করে পড়ি, একটু যদি বুঝিয়ে পড়ি, একটু যদি ছকটা আঁকায় পড়ি তাহলে কিন্তু আমাদের খেয়াল থাকবে। আর যদি আমরা ছক না আঁকায় শুধু না জেনে শুধু মুখস্থই করি তাহলে কিন্তু আমরা কখনোই মনে রাখতে পারবো না। তারপরে আসতেছে ঘোষ বর্ণের অল্পপ্রাণ, মহাপ্রাণ। গ এর নিচে যেগুলো আছে গ, বর্গীয় জ, ড, দ, ব এগুলো হচ্ছে কি? অল্পপ্রাণ। আর মহাপ্রাণ হচ্ছে ঘ, ঝ, ঢ, ধ, ভ এগুলো হচ্ছে মহাপ্রাণ। তা আমরা এখন জানলাম যে অঘোষ কোনগুলো। অঘোষটা যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের ঘোষটাও খেয়াল রাখতে সুবিধা হবে। এখন আমাদের কথা হচ্ছে অল্পপ্রাণ কোনটা আর কোনটা মহাপ্রাণ। অল্পপ্রাণ হচ্ছে ক এর নিচে যেগুলো আছে সেগুলোকেই আমরা কি বলতেছি? অল্পপ্রাণ। আর খ এর নিচে সেগুলো হচ্ছে মহাপ্রাণ। এবার ঘোষর নিচে হচ্ছে ঘোষ ধ্বনির নিচে যেগুলো, গ এর নিচে যেগুলো সেগুলো হচ্ছে অল্পপ্রাণ। আর ঘ এর নিচে যেগুলো ওগুলো হচ্ছে মহাপ্রাণ। এরপরে নাসিক্য ধ্বনি। আমরা জানি নাসিক্য ধ্বনি হচ্ছে 5টা। শেষের এই যে এক একটা বর্ডারের শেষেরগুলো ও, ঞ, মূর্ধন্য, দন্তন্য, ম এগুলো সাধারণত নাক দিয়ে উচ্চারণ হয়, সেজন্য এগুলোকে কি বলা হচ্ছে? নাসিক্য ধ্বনি। তাহলে আমরা বুঝতে পারছি যে নাসিক্য ধ্বনি এই যে শেষের যে বর্ণগুলো ও, ঞ, তারপরে হচ্ছে মূর্ধন্য, দন্তন্য, ম এই 5টা হচ্ছে কি? নাসিক্য ধ্বনি। আমরা যদি এই 4টা ডিটেলস করে লিখে নিই তাহলে আমরা জানতে পারবো যে কোনগুলো কণ্ঠধ্বনি, কোনগুলো মূর্ধন্য তালব্য ধ্বনি, কোনগুলো মূর্ধন্য ধ্বনি, কোনগুলো দন্তধ্বনি, কোনগুলো ওষ্ঠধ্বনি। তারপরে আসতেছে অঘোষ, ঘোষ সেটাও আমরা জানতে পারবো। তারপর অল্পপ্রাণ, মহাপ্রাণ, তারপর হচ্ছে নাসিক্য ধ্বনি। এটাও আমরা জেনে নিতে পারবো। কিন্তু আমাদের এর মধ্যে আরও আছে যে পরাশ্রয়ী বর্ণ, যেগুলো কোনো নিজস্বভাবে কখনো উচ্চারিত হয় না, অন্য কোনো বর্ণের উপর গিয়ে উচ্চারিত হয়, সেটাকে আমরা কি বলছি? পরাশ্রয়ী বর্ণ। আমাদের বাংলা ভাষায় আছে পরাশ্রয়ী বর্ণ হচ্ছে বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ আমরা আশা করি এটা বুঝে ফেলেছি। এটা যদি তোমরা বাসায় আরও বুঝতে চেষ্টা করো, তোমরা লিখে ফেলিও, তাহলে অবশ্যই আরও ভালো করে বুঝতে পারবে। আমরা এখন দেখি যে পরাশ্রয়ী বর্ণ কোনগুলো, যেগুলো নিজেরাই উচ্চারিত হতে পারে না, অন্যের সাহায্য নিয়ে উচ্চারিত হয় বা অন্যের উপরে গিয়ে উচ্চারিত হয়, সেগুলোকে আমরা পরাশ্রয়ী বর্ণ বলছি। তো আমরা এখন জেনে নিব কোনগুলো হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী মানে কি? পরের আশ্রয়। কতগুলো পরগাছা গাছ আছে না, অন্য কোনো গাছের উপর গিয়ে আশ্রয় নেয়, সেগুলোকে আমরা কি বলি? পরাশ্রয়ী বলি। তারপরে পরাশ্রয়ীর মধ্যে হচ্ছে আমাদের দেখো যে যেমন অনুসার, যেমন হচ্ছে কি অনুসার, কলমটা লিখছে না, এটা কলম কোনটা কলম যে লিখে আল্লাহ মালিক জানে। তাহলে পরাশ্রয়ী হচ্ছে কি
পরাশ্রয়ী হচ্ছে কি অনুস্বার, এই যে অনুস্বার, তারপরে হচ্ছে পরাশ্রয়ী বর্ণ হচ্ছে চন্দ্রবিন্দু, এটা হচ্ছে চন্দ্রবিন্দু, তারপরে হচ্ছে কি অনুস্বার, তারপরে হচ্ছে কি বিসর্গ, এগুলোই সাধারণত। যেমন পরাশ্রয়ী বর্ণ দিয়ে এটা কি হয়েছে, চাঁদ হয়েছে, চাঁদ হয়েছে, তাই না, চাঁদ হয়েছে। তারপরে এটা দিয়ে কি হয়েছে, মাংস হয়েছে। তারপরে কি হয়েছে, এটা দিয়ে দুঃখ, এটা দিয়ে কি হয়েছে, দুঃখ। এগুলো কিন্তু কখনো নিজেরা উচ্চারিত হতে পারে না, অন্য কোনো বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। তাহলে আমরা এই তিনটাকে কি বলতেছি, পরাশ্রয়ী বর্ণ। এই তিনটাকে আমরা কি বলতেছি, পরাশ্রয়ী বর্ণ। তারপরে শীষ বা ঊষ্ম বর্ণ তিনটা, যেমন তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এই তিনটাকে আমরা কি বলতেছি, শীষ বা ঊষ্ম বর্ণ। এই তিনটাকে আমরা কি বলতেছি, শীষ বা ঊষ্ম বর্ণ। তাহলে আমরা জানলাম যে কোনগুলো হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ হচ্ছে তিনটা, একটা হচ্ছে অনুস্বার, চন্দ্রবিন্দু, আর হচ্ছে কি অনুস্বার, চন্দ্রবিন্দু, আর হচ্ছে কি বিসর্গ। তাহলে এগুলোই হচ্ছে আজকে আমাদের আলোচনার ছিল যে ধ্বনিতত্ত্ব। আমি আবার বলতেছি, ধ্বনি হচ্ছে মৌলিক ধ্বনি। মৌলিক ধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি আমরা জানি যে ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে আমরা কি বলতেছি, ব্যঞ্জন বর্ণ, এবং স্বরধ্বনির লিখিত রূপকে বলতেছি স্বরবর্ণ। তাহলে এখন আমরা দেখতেছি যে স্বরবর্ণ হচ্ছে 11টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। আর মোট বর্ণমালার সংখ্যা হচ্ছে কয়টি, 50টি, আর বর্ণমালা হচ্ছে কি 1টি। তো আমরা এখন তারপরে একটা চার্ট লিখলাম যে কোনগুলো হচ্ছে মূর্ধন্য, কোনগুলো কণ্ঠ, কোনগুলো তালব্য, কোনগুলো মূর্ধন্য, কোনগুলো দন্ত, সেটা আমরা জেনে নিয়েছি। তারপরে জেনে নেওয়ার পরে আমরা দেখলাম যে কোনগুলো অঘোষ, কোনগুলো ঘোষবর্ণ। অতি সহজে তোমরা যদি একটু টেকনিক খাটে পড়ো বা একটু যদি চার্টটা ফলো করো, তাহলে অবশ্যই বুঝতে পারবে কোনটা ঘোষ, কোনটা অঘোষ। তারপরে আমরা কি দেখলাম, স্পর্শধ্বনি। স্পর্শধ্বনি হচ্ছে ক থেকে ম পর্যন্ত, এই বর্ণগুলোকে বলা হয় স্পর্শবর্ণ বা স্পর্শধ্বনি। আমরা এগুলোকে স্পর্শ সাধারণত বলে থাকি যে কোনো যখন আমরা কোনো বাক্য লিখব, কোনো শব্দ লিখব, তখন এই বর্ণগুলো থাকবে, স্পর্শ করবে, সেই জন্য এগুলোকে আমরা কি বলছি, স্পর্শধ্বনি। তাহলে এই স্পর্শধ্বনিগুলোকে আমরা ভাগ করলাম মূর্ধন্য, দন্ত, তালব্য, তারপরে হচ্ছে ওষ্ঠ দিয়ে। তারপরে আমরা দেখলাম কি নাসিক্য। আমরা কি দেখলাম, নাসিক্য ধ্বনি। আমরা নাসিক্য ধ্বনি হচ্ছে 5টা, তার মধ্যে আমরা জানলাম যে উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, আর হচ্ছে কি ম, এই কয়েকটি হচ্ছে নাসিক্য। তারপরে আমরা দেখলাম পরাশ্রয়ী বর্ণ কি কি, চন্দ্রবিন্দু, অনুস্বার, আর হচ্ছে বিসর্গ। এগুলো সাধারণত অন্য কোনো বর্ণের আশ্রয়ে উচ্চারিত হয়, এরা নিজেরাই কখনো উচ্চারিত হতে পারে না। তারপর আমরা শীষ বর্ণ জানলাম যে আমাদের শীষ বর্ণ বা ঊষ্ম বর্ণ রয়েছে 3টি, একটা হচ্ছে তালবস্য, আর মূর্ধন্যস্য, আর একটা হচ্ছে দন্তস্য। তো তোমরা আশা করি বুঝতে পেরেছ, আমি যতটুকু পড়িয়েছি আমি আশা করি যে তোমরা পারবে। আর তো আমার এখন একটু ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে দিই, আর বেশি কিছু বুঝাবো না, কারণ বেশি বুঝালে একটু বইটা বের করো। তোমরা সকলে একটু বইটা বের করো, আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই। তো বইয়ের মধ্যে তোমাদের দেখো একগুলো জিনিস আছে, যেমন ধ্বনিতত্ত্বের 25 পেজটা বের করো। 25 পৃষ্ঠে আছে কি, 25 পেজে আছে যে বানান আছে, যেগুলো যে ফলার বানান, তারপরে হচ্ছে বানানগুলো আছে, এই বানান ফলা সংযোগে বানান, তারপরে কার সংযোগে বানান, এই বানানগুলো একটু তোমরা কি করবে, পড়ে আসবে, একটু পড়লে তোমরা বানানগুলো সম্পর্কে আরও, যেমন বিজ্ঞান বানান কি, বর্গীয় জন্য, আমরা অনেক সময় কি ভুল করে থাকি, যে অনেক সময় অনেক রকম বলে থাকি যে বিজ্ঞান বানান কি। আমি কিন্তু তোমাদেরকে এগুলো পড়তে বলছি, তোমরা একটা লিস্ট করে নিবা বা লিখবা যে বিজ্ঞান বানানটা কি, বর্গীয় যে হচ্ছে বিজ্ঞান, এরকম করে লিখে তোমরা দেখবা যে তোমাদের আরও সহজ হয়ে গেছে। তো আমি তোমাদের 25 পেজের বানান, 25 এবং 26 পেজের যে বানানগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখে আসার জন্য নির্দেশ দিলাম। তো আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ হচ্ছে
হচ্ছে যে বইয়ের 25 পৃষ্ঠা, বইয়ের 25 পৃষ্ঠা ও 26 পৃষ্ঠা পৃষ্ঠার বানানগুলো শেখা। বানানগুলো শেখা। তো আশা করি তোমরা খাতায় তুলে ফেলেছো। আর আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। তো তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। এই আশা ব্যক্ত করে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।